হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11-এ আমরা এই ইথিক্স নামে ইউনিটটা করাচ্ছিলাম। এটা তোমাদের সেমিস্টার 2 এর জন্য লাস্ট ইউনিট। আর আজকে যে চ্যাপ্টারটা করাবো অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি বা আইটি অ্যাক্ট, এটা লাস্ট চ্যাপ্টার হতে চলেছে। এই চ্যাপ্টারটা করানো হয়ে গেলে তোমাদের কিন্তু পুরো সেমিস্টার 2 কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কোয়েশ্চেন রিলেটেড কিছু ভিডিও দেবো, যেখানে তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন জানতে পারবে কেমন কি আসতে পারে, সেগুলো আমি তোমাদের সঙ্গে বিস্তারিত বলবো। তো এই জিনিসগুলো যখন হয়ে যাবে, তারপরে তোমাদেরকে আমি একটা শর্ট টার্ম পরীক্ষা মতো নেব, যেরকমভাবে তোমাদের পরীক্ষা দিতে হয়। তোমরা যদি ওই পরীক্ষায় ঠিক করে রেজাল্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করব, যেখানে তোমরা এই পুরো যা যা শিখেছো সেমিস্টার 2 এ পুরো ডিটেলে একটা সার্টিফিকেশন থাকবে যে তোমরা এই কোর্সটা ইউটিউবে দেখে কমপ্লিট করেছো। আর এই সার্টিফিকেটটা তোমাদের কাছেও লাগবে যে হ্যাঁ, আমি কোনো একটা জিনিস অনলাইনে শিখেছি মনে রাখার জন্য। তোমরা চাইলে কোথাও দেখাতেও পারবে। তো যাই হোক, আজকে দেখা যাক কি কি এখানে আমরা শিখবো। চলে এই চ্যাপ্টারের নাম ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা আইটি অ্যাক্ট যাকে বলা হয়। সবার ফার্স্ট আসে তথ্য প্রযুক্তি আইন বা আইটি অ্যাক্ট কি। দেখো, যেখানে কোনো ধরনের টেকনোলজি আসে সেখানে কিন্তু একটা রেগুলেশন আনার দরকার হয়। নিয়ম ছাড়া কোনো কিছু কিন্তু সঠিকভাবে হয় না। তাহলে সবাই বেআইনি কাজকর্ম শুরু করবে। জানো, এখনকার দিনে এআই আসার ফলে বা সাইবার সিকিউরিটির প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে। যদি কোনো রেগুলেশন প্রসেস না আনা হতো তাহলে কিন্তু বিপদ আরও বাড়তো। এই কারণেই 2000 সালে এই আইটি অ্যাক্টটা কিন্তু আনা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন 2000, যার সংক্ষেপে আইটি অ্যাক্ট নামেও পরিচিত। অনেক সময় কিন্তু তোমাদের এই জিনিসটা দিয়েও প্রশ্ন জিজ্ঞেস করে, তথ্য প্রযুক্তি আইন 2000 বলতে কি বোঝায়? সেমই উত্তর হবে। হলো ভারতের একটি প্রধান আইন যা ইলেকট্রনিক বাণিজ্য এবং ডেটা বিনিময়ের জন্য আইনি স্বীকৃতি প্রদান করে। যেখানে কোনো বেআইনি কাজ হলে এর আওতায় যে শাস্তিগুলো আছে সেগুলো পেতে হবে। সহজ কথায়, ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত বাণিজ্যিক বৈধতা এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এই আইন আনা হয়েছিল। আইটি অ্যাক্ট আইনের প্রয়োজনীয়তা এবং লক্ষ্য সম্পর্কে লেখো। কেন এর প্রয়োজনীয়তা হয়েছিল? সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, প্রচুর পরিমাণে হ্যাকিং, ডেটা চুরি, অনলাইন ফ্রড, প্রচুর কাজকর্ম হচ্ছে। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইটি অ্যাক্ট আনা হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে কোনো ফ্রড হয়ে গেলে আমরা সেটার কমপ্লেন করি না, কিন্তু কমপ্লেন করলে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা, প্রচুর ইম্পর্টেন্ট ডেটা থাকে যেগুলো সুরক্ষিতভাবে রাখতে হয়, প্রচুর গোপনীয় জিনিসপত্র থাকে যেগুলো রাখতে হয়। কোনো ব্যক্তি হুটহাট করে তোমার ডেটা চুরি করলো বা তোমার গোপন কোনো ভিডিও বা কোনো ছবি অনলাইনে আপলোড করলো, তাহলেই কিন্তু হবে না। তার বিপক্ষে কিন্তু আইন আছে। এইসব কাজকর্ম করলে ইমপ্রিজনমেন্ট পর্যন্ত কিন্তু হতে পারে। এই সুরক্ষা কিন্তু এই আইটি অ্যাক্ট দিয়ে থাকে। ইলেকট্রনিক লেনদেন স্বীকৃতি, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে আমরা প্রচুর টাকা, প্রচুর জিনিসপত্র, ডকুমেন্ট লেনদেন করি। এখানে যদি কোনো ফ্রড হয় সেটার থেকে বাঁচার জন্য কিন্তু এই আইটি অ্যাক্ট এসেছিল। প্রথাগত কাগজভিত্তিক যোগাযোগের পরিবর্তে ইলেকট্রনিক যোগাযোগ বা ই কমার্সের মাধ্যমে সম্পাদিত সমস্ত লেনদেন আইনি স্বীকৃতি প্রদান করে কে? এই আইটি অ্যাক্ট। তথ্য প্রযুক্তি আইনের ইতিহাস এবং পটভূমি। কবে এসেছিল? এটা তো হুট করে আসেনি, কিছু একটা ভাবেই এসেছিল। কবে এসেছিল সেগুলো সময়। আন্তর্জাতিক প্রেক্ষাপট, 1996 সালে জাতীয় সংঘের আন্তর্জাতিক বাণিজ্যিক আইন সংক্রান্ত কমিশন বিভিন্ন দেশে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স আইনে সামঞ্জস্য আনার লক্ষ্যে একটি মডেল আইন গ্রহণ করে। 1997 সালে 30 জানুয়ারি জাতীয় সংঘের সাধারণ পরিষদ সুপারিশ করে যে সমস্ত দেশকে তাদের নিজস্ব আইন তৈরি করতে হবে এই আইটি আইন রিলেটেড। তো কি হয়, ভারত এই আইন প্রবর্তন করেছিল কবে? 1998 সালে। ভারত সরকারের বাণিজ্যিক মন্ত্রণালয় প্রথমে ই কমার্স অ্যাক্ট 1998, যাকে ই কমার্স অ্যাক্ট 1998 নামেও পরিচিত, এটা এনেছিল। তারপরে 2000 সালে পরবর্তীকালে এটি আরও পরিবর্তিত এবং আরও আপডেটেড করে নতুন আইন আনা হয়, যাকে তথ্য প্রযুক্তি আইন 2000 বলা হয়। আইটি অ্যাক্ট 2000ও কিন্তু বলা হয়ে থাকে। এটি 2000 সালের 17 আগস্ট ভারতের সংসদ দ্বারা প্রস্তাবিত এবং পাশ করা হয়েছিল। তোমরা ভালো করে জানো, ভারতে কোনো নতুন আইন আনতে গেলে ভারতের সংসদে সেটাকে পাশ করতে হয়, সেই বিলটাকে। তো এটাই করা হয়েছিল। এই আইন পাশ হওয়ার ফলে ভারত বিশ্বের 12তম দেশ হিসাবে বিবেচিত হয়েছিল যে এই আইটি আইন লাগু করেছিল। এর লক্ষ্য কি ছিল? বৈধ এবং বিশ্বস্ত ইলেকট্রনিক, ডিজিটাল এবং অনলাইন লেনদেন নিশ্চিত করা এবং সাইবার অপরাধ কমানো। তথ্য প্রযুক্তি আইনের উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং দণ্ডবিধি কি কি হতে পারে? সবার ফার্স্ট কি, আইনের প্রধান উদ্দেশ্য বা পরিকল্পনা সমূহ, যেটাকে আমরা বৈশিষ্ট্য হিসেবেও কিন্তু ধরতে পারি। সবার ফার্স্ট, ডিজিটাল রেকর্ডের আইনি স্বীকৃতি কি বলছে? এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্বের কাগজ ভিত্তিক পদ্ধতির পরিবর্তে সমস্ত প্রকার ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক বিনিময় পদ্ধতিতে আইনি স্বীকৃতি দেওয়া। আগে কি হতো? সবই কাগজ কলমে লেখা হতো,
কিন্তু এই আইন আসার পরে একটা স্বীকৃতি পাওয়া হয় যে সমস্ত কিছু অনলাইনে নথিভুক্ত করতে হবে। এর ফলে বর্তমানে ই কমার্সের মাধ্যমে যে ধরনের অনলাইন ট্রানজ্যাকশন হয় সেগুলো আইনতভাবে ভ্যালিড বলে কিন্তু গণ্য করা হয়। ডিজিটাল সিগনেচার বা স্বাক্ষর কি বলছে, ফিজিক্যাল কাগজে আমরা কোনো কাগজ যদি নথি নিয়ে যাই সেখানে কিন্তু ফিজিক্যালি সই করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এই আইন আসার পরে ডিজিটালি কিন্তু সাইন করাকেও একটা ভ্যালিডেশন দেওয়া হয়েছিল। দেখবে প্রচুর ডকুমেন্টস আছে যেখানে ডিজিটাল সিগনেচার থাকে, যেমন তোমরা যদি কোনো সময় আধার কার্ড ডাউনলোড করে থাকো দেখবে আধার কার্ডের ডিজিটাল সিগনেচার থাকে। সাইবার অপরাধ এবং শাস্তি নির্ধারণ, প্রচুর পরিমাণে হ্যাকিং হয়, ফ্রড হয়, এই ধরনের জিনিসপত্রকে বাঁচানোর জন্য কিন্তু এই আইন আনা হয়েছিল। এই আইন হ্যাকিং, ডেটা চুরি, আইডেন্টিটি চুরি এর মতো বিভিন্ন অপরাধে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং এই ধরনের অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করে। নিয়ন্ত্রণ ক্ষমতা, এই আইন কেন্দ্রীয় সরকারকে অনলাইনে যোগাযোগ এবং বাণিজ্যের জন্য ইলেকট্রনিক মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ করার নিয়ম এবং প্রবিধান তৈরি করার ক্ষমতা দিয়েছে। কারণ প্রতিটা জিনিস একটা রেগুলেশন থাকতে হয়, যে কোনো মাল আমি বাইরে ইম্পোর্ট করছি বা এক্সপোর্ট করছি যাই করি না কেন সেইগুলোর উপরে যেন কোনো একটা নিয়ম রেগুলেশন থাকে। আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল অনুমোদন, ব্যাংকিং বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যমে লেনদেন সম্পাদন করার অনুমতি এই আইনের মাধ্যমে প্রদান করা হয়। আইনি সেক্টরের বৃদ্ধি, ভারতে আইনি সেক্টরের দ্রুত সম্প্রসার, বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির প্রচারের উপায় প্রদান করা এই আইনের কৌশলগত উদ্দেশ্য ছিল। এবার অপরাধ ও তার শাস্তি, কি অপরাধে কি ধরনের শাস্তি হতে পারে। তথ্য প্রযুক্তি আইন 2000 সাল অনুযায়ী প্রচুর ধরনের অপরাধ আছে, তার জন্য কঠোর শাস্তিও আছে। কি, কম্পিউটার বা নেটওয়ার্কের ক্ষতি সাধন, কেউ যদি কম্পিউটার বা নেটওয়ার্কে কোনো ক্ষতি করে তাহলে তার বিরুদ্ধে কি ধরনের আইনি শাস্তি হতে পারে। ধারা 43 অনুযায়ী এই ধরনের শাস্তি কিন্তু দেয়া হয়। যদি কোনো ব্যক্তি অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার, সফটওয়্যার বা নেটওয়ার্কে ক্ষতি করে, তবে অপরাধ প্রমাণিত হলে তাকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ বা জরিমানা প্রদান করতে হতে পারে। ডিপেন্ড করছে কত টাকার সে সিস্টেম নষ্ট করেছে তার ওপরে। ডকুমেন্টেশন এবং রিপোর্টিংয়ে ব্যর্থতা, ধারা 44 এই সম্পর্কে ডিটেল আছে। কি কি আছে, যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথি বা রেকর্ড জমা দিতে ব্যর্থ হয় তাহলে তাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা দিতে হতে পারে। নির্দিষ্ট সময়ে তথ্য বা বই প্রদানে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য 5,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। তোমাকে কোনো একটা ডেটা প্রমিস করা হয়েছে যে অমুক তারিখে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি, তাহলে কিন্তু তুমি যদি কমপ্লেন করো আর সাইবার অ্যাক্টের আন্ডারে যদি ওটা পড়ে, ধারা 44 অনুযায়ী তোমাকে পার ডে হিসেবে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অ্যাকাউন্টের রেকর্ড বজায় না রাখলে প্রতিদিন 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রচুর সংস্থা আছে যেখানে প্রতিদিনের রেকর্ড প্রতিদিন সুসজ্জিতভাবে রাখতে হয়, সেই কাজে যদি কেউ ব্যর্থ হয় যে দায়িত্বে আছে তাকে এই জরিমানা হতে পারে। সোর্স কোড পরিবর্তন, ধারা 65। সোর্স কোড মানে তোমাদেরকে বহুবার বলেছি, প্রচুর সফটওয়্যার আছে যেগুলো সোর্স কোড ফ্রি অফ কস্ট পাওয়া যায়, যেটাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। আবার কিছু সফটওয়্যার আছে যেটাকে ক্লোজ সোর্স বলা হয়, যেগুলো আইনতভাবে কিন্তু অপরাধ সোর্স কোড পরিবর্তন করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার প্রোগ্রামের মূল সোর্স কোডকে ধ্বংস করে বা পরিবর্তন করে বা গোপন করে তবে তাকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক দণ্ড, এছাড়াও 3 বছরের ইমপ্রিজমেন্ট বা জেল হতে পারে। জালিয়াতি এবং তথ্য চুরি, সেকশন 66B আর 66C-তে কিন্তু এটা আছে। ধারা 66B কি বলছে, অসাধুভাবে বা জালিয়াতি করে কোনো চুরিকৃত কম্পিউটার রিসোর্স বা গোপন তথ্য নিজের কাছে রাখলে 1 লক্ষ টাকা পর্যন্ত বা 3 বছরের জেল হতে পারে। 66C কি বলছে, যদি কোনো ব্যক্তি অন্যের ইলেকট্রনিক স্বাক্ষর বা যেটাকে ডিজিটাল স্বাক্ষর বলা হয় বা ডিজিটাল সিগনেচার বলে, পাসওয়ার্ড, অন্য কোনো শনাক্তকরণ তথ্য জালিয়াতি করে ব্যবহার করে তখন তাকে 1 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল হতে পারে। সরকারি নির্দেশ অমান্য করা, প্রচুর পরিমাণে নির্দেশ সরকার কিন্তু দিয়ে থাকে। যেমন তোমরা ভালো করে জানো কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড, যেগুলো ব্যবহার করা যায় না, কিন্তু অনেক লেজেন্ড আছে যারা ভিপিএন ব্যবহার করে সেই সব সাইটগুলো ব্যবহার করে। ভালো করে বলছি, শুধরে যাও, যদি কোনোদিন ধরা পড়ো তাহলে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তার একটা এক্সাম্পল টরেন্ট, ভালো করে জানো টরেন্ট কিন্তু ইন্ডিয়ায় ব্যান্ড। ভুল তথ্য উপস্থাপন, ধারা 71 এই ধরনের শাস্তির বিষয়ে বলা হয়েছে। লাইসেন্স বা ডিজিটাল শংসাপত্র পাওয়ার জন্য যদি কেউ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেয় বা তথ্য গোপন করে তাহলে 1 লক্ষ টাকার জরিমানা এবং 2 বছরের জেল কিন্তু হতে পারে। ধরো তুমি কোনো ধরনের লাইসেন্স তৈরি করতো, যেটাকে সিএসসি লাইসেন্স বলে, জানো ভালো করে যে আধারের কাজকর্ম করতে গেলে সিএসসি লাইসেন্স লাগে। তো এই ধরনের লাইসেন্স তৈরি করার জন্য তুমি ধরো সরকারের কাছ থেকে কোনো গোপন তথ্য বা কোনো তথ্য লুকিয়ে গেলে বা সঠিক বললে না,
সেই ক্ষেত্রে কিন্তু তুমি ধরা পড়লে 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে। পরিশেষে বলা যায় তথ্য প্রযুক্তি আইন 2000 মূলত ই-কমার্সের সাথে ডিজাইন করা হলেও এটি বর্তমানে ভারতে ডিজিটাল নিরাপত্তার মূল স্তর হিসেবে কাজ করে। স্বাভাবিক এটা। তুমি কোনো ধরনের যদি আইন উল্লঙ্ঘন করো তার জন্য শাস্তি আছে। প্রবলেম এটা আমাদের সঙ্গে কোনো ফ্রড হলে আমরা সেটা সহজে কমপ্লেন করি না। সবসময় যে দোষ আমাদের তা না, আমরাও কমপ্লেন করতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ জানি পুলিশ ঠিক করে কাজ করবে না, উল্টে আমাদেরকে বিব্রতির মধ্যে ফেলে দেবে। সবাই সেম না, কিছু কিন্তু আছে। তো যাই হোক, এই চ্যাপ্টারের মধ্যে তোমরা আইটি অ্যাক্ট সম্পর্কে জানলে, আইটি অ্যাক্টের ধারাগুলো, তার শাস্তিগুলো, এগুলো সম্পর্কে জানলে। কোনো ধরনের যদি ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটা তোমাদের পুরো সেমিস্টার 2 এর কিন্তু লাস্ট ভিডিও। এরপরে আমি কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ সম্পর্কে তোমাদের ভিডিও দেব। আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আমি যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি একটা পরীক্ষা নেব, সেখানে তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমি একটা সার্টিফিকেশন দেবো যে তোমরা সেমিস্টার 2 সাকসেসফুলি কমপ্লিট করেছো। তো আশা করি তোমরা সেটার প্রতি একটা ইন্টারেস্ট দেখো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।